হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য হাজির হয়েছি আরেকটা ক্লাস নিয়ে, যেখানে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব। ডাব্লিউবিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি, এবং আমাদের এই চ্যানেলে নতুন যে সেগমেন্টটা শুরু হয়েছে সেখানে আমরা পুরোপুরি ইতিহাস, ভূগোল, পলিটি এরকমভাবে প্রত্যেকটা টপিকের সিলেবাস শেষ করছি, যেগুলো কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে ডাব্লিউবিসিএসে আসে, সেই ডেপথে কিন্তু আমরা এগোচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। আগের দিনের যে ক্লাসটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, সেটা আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে ক্লাসটা রয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং এটা আমাদের সেকেন্ড ক্লাস। আচ্ছা, এটা আমরা আজকে শুরু করছি, সেটা হচ্ছে দ্য মৌর্যান এম্পায়ার। আচ্ছা, মৌর্যান এম্পায়ার সম্পর্কে বলতে গেলে তোমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যাপটা, মানে ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের যে বিস্তার, সেই বিস্তারটা তোমরা বুঝতে পারছো যে কতটা জায়গা জুড়ে কিন্তু মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে আমরা হর্ষঙ্ক বংশ দেখেছি, শিশুনাগ বংশ দেখেছি, নন্দ বংশ দেখেছি, কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠার পর যে মানে সর্বভারতীয় যে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা, সেটা কিন্তু আমরা প্রথমবার দেখতে পাই। এবং সেই সম্পর্কে প্রচুর প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়, ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স দুটো ক্ষেত্রেই প্রশ্ন আসে। সেই জন্য আমরা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমার জন্য। তাহলে আমরা সময়কালটা দেখে নেব। সময়কালটা হচ্ছে 343 বিসি থেকে 321 বিসি। ঠিক আছে, মোটামুটি নন্দ ডাইনেস্টি যখন চলছিল, এবং নন্দ ডাইনেস্টির শেষ রাজা তোমরা জানো ধননন্দ, তার পরবর্তী সম্রাট হচ্ছে গিয়ে কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা পাচ্ছে, এবং সেই সময়টাই কিন্তু আলেকজান্ডারের ইনভেশন হয়েছে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সালটাও মনে রাখবে। আলেকজান্ডারের ইনভেশন হয় 326 বিসিতে নন্দ বংশের সময়। নন্দ বংশে যখন রাজত্ব চলছিল তখন কিন্তু আলেকজান্ডারের ইনভেশন হয়, এটা কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে মৌর্য সাম্রাজ্য, যেটা মগধকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তার সময়কালটা একবার দেখে নাও। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য 321 বিসিতে এটি শুরু করেন, এবং প্রথমবার একটা লার্জ পার্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা লার্জ পার্ট জুড়ে কিন্তু একটা কি বলবো, সেন্ট্রালাইজড ওয়েতে বলো, বা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা অনেক বিস্তৃতি জুড়ে কিন্তু একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করার তিনি করেছিলেন আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি মৌর্যান রুলার্সদের দেখি, মৌর্যান রুলার্স ভেরি ইম্পর্ট্যান্ট। এনশিয়েন্ট হিস্ট্রি থেকে কিন্তু মৌর্য সাম্রাজ্য থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং আমরা কিন্তু চেষ্টা করেছি এই ভিডিওতে সেটা কমপ্লিট করার। ওকে, আচ্ছা, প্রথম যিনি খুব গুরুত্বপূর্ণ যে শাসক, তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। সময়কালটা 321 থেকে 298 বিসি। তিনি ধননন্দকে উচ্ছেদ করেছেন, এবং কৌটিল্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন, এবং তাকে গ্রিক স্কলাররা স্যান্ড্রোকটেস বলে ডাকতো। ঠিক আছে, হি ওয়াজ অলসো কল্ড স্যান্ড্রোকটেস বাই গ্রিক স্কলার্স। এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটারকে হারিয়েছেন, এবং আফগানিস্তান ও বালুচিস্তানে কিন্তু তার সাম্রাজ্য আরও বেশি বিস্তৃত করেছেন। আচ্ছা, তিনি যেটা বলছিলাম যে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছিলেন একটা। তারপরে যদি বলি, মোটামুটি আমরা দেখতে পাই যে তিনি কিন্তু জৈন ধর্মকে এমব্রেস করতেন, জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, এবং তিনি তার শেষ জীবন শ্রবণবেলাগোলা কর্ণাটকাতে অতিবাহিত করেছেন, এবং সেখানে তিনি ভদ্রবাহুর আন্ডারে থাকেন, এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালো প্রশ্ন আসতে পারে, মেন্সের জন্য ভালো প্রশ্ন। আচ্ছা, এবার আমরা চলে যাব বিন্দুসার। বিন্দুসারের সময়কালটা হচ্ছে 298 থেকে 273 বিসি। অমৃতক্যাটাস, যেমন আমরা দেখতে পাই চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা ডাকতেন স্যান্ড্রোকটেস নামে, আর তোমাদের বিন্দুসারকে ডাকতেন তারা অমৃতক্যাটাস বা অমৃতাঘাত, যেটাকে সংস্কৃত বলা হয় অমৃতাঘাত, স্লেয়ার অফ ফোর্স যেটাকে বলা হয়, সেটা কিন্তু গ্রিক হিস্টোরিয়ানসরা বিন্দুসারকে ডাকতো। তো এই ধরনের প্রশ্ন আসে যে অমৃতক্যাটাস কাকে বলা হতো, বা অমৃতাঘাত কাকে বলা হতো, বিন্দুসারকে বলা হতো। ঠিক আছে, আচ্ছা, তিনি আজীবিকা সেক্ট প্যাট্রোনাইজ করেছেন। তাহলে আগে আমরা তাহলে জিনিসটা কি বুঝতে পারছি, যে এখন যেটা হয় যে
আমাদের আমাদের যেটা ধর্ম, আমাদের বাবা মার যেটা ধর্ম, সেটাই আমরা মানে হেরিডিটারি ফলো করি। কিন্তু তখন কিন্তু এনশিয়েন্ট হিস্ট্রি যখন আমরা পড়বো তখন দেখবো পিতার একটা অন্য ধর্ম, পুত্রের একটা অন্য ধর্ম। তাহলে পিতা যে ধর্ম ফলো করতেন সেটা হচ্ছে জৈন ধর্ম, এবং পরবর্তীকালে বিন্দুসার কিন্তু আজীবিকা সেক্টটাকে কিন্তু প্যাট্রোনাইজ করতো, পৃষ্ঠপোষকতা করতো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একজন শাসক, অশোক। ঠিক আছে, 268 থেকে 232 বিসি। তিনি খুব বেশি যে এক্সপ্যানশন করেছেন তা নয়, তিনি শুধুমাত্র একটি যুদ্ধ করেছিলেন, কলিঙ্গ যুদ্ধ, এবং বাকি যে যুদ্ধটাকে, বাকি যে সাম্রাজ্যটাকে তিনি কিন্তু স্টেবল রেখেছিলেন। একটাই মাত্র যুদ্ধ করেছেন, কলিঙ্গ। বাকি যা যা ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, যার যা এক্সপ্যান্ড করেছিল সাম্রাজ্যটাকে, সেটাকে তিনি ধরে রেখেছিলেন এবং কলিঙ্গটাকে অ্যাড করেছিলেন। আচ্ছা, তো মোটামুটি আমরা, অনেকে বলে যে তিনি চণ্ডাশোক ছিলেন, তিনি তাদের যে ভাইদেরকে মেরে তিনি সিংহাসনে বসেছিলেন, যদিও সেটার মধ্যে অতিশয়োক্তির জায়গা থাকতেই পারে, কিন্তু মোটামুটি তিনি কিন্তু তার থ্রোনে বসেন 4 বছর ধরে একটা যুদ্ধ করে, 4 বছর ধরে একটা সিভিল ওয়ার চলছিল। তারপরে সেই যুদ্ধটা করার মানে সেখানে জেতার পরে তিনি কিন্তু তার রাজ্যাভিষেক হয়। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধে তিনি জয় করেন 260 বিসিতে। অনেক জায়গায় 261 বিসিও লেখা রয়েছে, দুটো একসাথে থাকবে না, 260 বা 61, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, তারপরে ওইটা হওয়ার পরে তিনি কিন্তু বুদ্ধ ধর্মের প্রতি তিনি ইনক্লাইন্ড হন, এবং পরবর্তীকালে অশোকের ধম্মনীতি, পরবর্তীকালে আমরা সেটা পড়েছি যে অশোকের ধম্ম বলে একটা ধম্মনীতি তিনি প্রবর্তন করেন। আচ্ছা, তারপরে যদি বলি তিনি কি করতেন, তিনি কিন্তু ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন, যুদ্ধ বিজয়ের থেকে বেশি ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন, এবং ধর্ম বিজয় নীতি গ্রহণ করে তিনি কিন্তু তাদের কয়েকটা ধর্ম মহামাত্য, এগুলো তোমরা নোট করে রাখতে পারো, ধর্ম মহামাত্য বলে তিনি একটা পোস্ট ক্রিয়েট করেন, এবং শ্রীলঙ্কা, সেন্ট্রাল এশিয়া, এইসব জায়গায় তিনি কিন্তু সেই বুদ্ধিজমের মানে প্রচার করতে থাকেন, ধর্ম প্রচার করতে থাকেন। ঠিক আছে, আচ্ছা, তিনি কিন্তু পাবলিক ওয়েলফেয়ার আর কালচারাল ইউনিটির দিকে দেখেছিলেন। তিনি কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কলিঙ্গ বিজয়ের পরে এত বেশি রক্তপাত বা এত ভয়াবহতা যুদ্ধের দেখার পর তিনি আর যুদ্ধ করেননি, এবং তিনি তার যে ভেরি ঘোষের নীতি ধর্মকেন্দ্রিকতায় রূপান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব যদি অশোকের পরবর্তী শাসকের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা যদি আর্লি মরিয়ান এবং লেটার মরিয়ান এই দুটো ভাগে ভাগ করি, তাহলে একেবারে প্রথম দিকে আমরা কাদের দেখলাম, শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলো আমরা পড়বো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। একেবারে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য দেখলাম, ভেরি ইম্পর্টেন্ট। বিন্দুসারের জন্য ওই আর কি অমৃতক্যাট্রাস আর আজীবিকা সেক্ট, এইটাই ইম্পর্টেন্ট আছে, এছাড়া আর কিছু নেই। তারপরে দেখলাম অশোক থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যে ইম্পর্টেন্ট পার্টগুলো আসতে পারে সেটা আমি বললাম, যে ধর্মঘোষ নীতি গ্রহণ করেছিলেন ভেরি ঘোষের জায়গায়, এবং কবে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, ধর্ম মহামাত্য পোস্টটা তৈরি করেছিলেন, তার যে কন্যা সংঘমিত্রা, তাদের এবং তার পুত্রকে সে ধর্ম বিজয়ের বা ধর্ম মহামাত্য হিসেবে কিন্তু অ্যাপয়েন্ট করেন এবং কিন্তু বিভিন্ন দেশে পাঠান। আচ্ছা, এরপরে যদি আমরা সাকসেসার্স অফ অশোকা দেখি, অশোকের পর থেকে কিন্তু মৌর্য সাম্রাজ্য একটুখানি ডিক্লাইনের দিকে যায়, এবং ধীরে ধীরে সেটা কিন্তু একটুখানি হলেও খণ্ডিত হতে শুরু করে। এবং সাকসেসার্স অফ অশোকার মধ্যে আমরা দেখতে পাই যে অশোকার যে ছেলে ছিলেন তার নাম ছিল কুনাল, সে ওয়েস্টার্ন পার্টটা দেখতো। হ্যাঁ, তারপরে তার ছেলে সম্প্রতি বলে একজন ছিলেন, তিনি দেখতেন, আর ইস্টার্ন পার্টটা দেখতে হচ্ছে দশরথ, অশোকের যে গ্র্যান্ডসন ছিলেন। ঠিক আছে, তিনি কিন্তু দেখতেন। লাস্ট মরিয়ান রুলারের নাম, এটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে বৃহদ্রথ। তাকে অ্যাসাসিনেট করেন বা তাকে হারিয়ে যুদ্ধ জয় করেন এবং থ্রোন থেকে ডিথ্রোন করেন পুষ্যমিত্র শুঙ্গ 184 বিসিতে। তাহলে মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছে বৃহদ্রথ, এবং তারপরে মৌর্য বংশের পরে আসছে হচ্ছে আমাদের ইতিহাসে শুঙ্গ বংশ। ঠিক আছে, তারপরে যখন আমরা পোস্ট মরিয়ান এরা পড়বো, তার আগে মানে অবশ্যই মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের যে ওভারভিউটা সেটা আমরা একবার দেখে নেব। এখান থেকেও প্রশ্ন আসে যে কাকে কাকে কী কী বলা হতো, কিন্তু তারপর আমরা তার আগে একটুখানি বিষয় বলে নিই যে শুঙ্গ বংশের পরে কিন্তু মানে মৌর্য বংশের পতনের পর আমরা কিন্তু বিভিন্ন ধরনের সাকসেসার্স দেখতে পাই, নেটিভ সাকসেসার্স আর ফরেন সাকসেসার্স। নেটিভ সাকসেসার্সের মধ্যে বা দেশীয় যে সাম্রাজ্যগুলোর উত্থান ঘটেছিল তার মধ্যে শুঙ্গ বংশ ছিল, কাহ্ন বংশ ছিল, চেদি বংশ ছিল। ঠিক আছে,
সাতবাহন বংশ ছিল। আর তারপরে আমরা যদি দেখি যে ফরেন সাকসেসার, সেখানে আমরা কিন্তু দেখতে পাবো যে কুষাণ বংশ ছিল, ইন্ডো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিক বংশ ছিল। ঠিক আছে, যাকে আমরা পরবর্তী যখন ক্লাস করব পোস্ট মডার্ন এরা পড়ব, তখন আমরা সেই বংশগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা একটু দেখে নিই মডার্ন অ্যাডমিনিস্ট্রেশনে। এখান থেকে কিন্তু মেইনসে প্রশ্ন এসেছে যে কাদের কাদের কি কি বলা হতো মৌর্য যুগে। আচ্ছা, অমর্ত্য বলা হতো মিনিস্টার্সদের, দুর্গ বলা হতো অবশ্যই ফোর্টকে, মিত্র অ্যালাইজদের বলা হতো, মিত্র শক্তিদের বলা হতো, কিং তো জানো কিংকে বলা হতো স্বামী। আচ্ছা, মিলিটারি স্ট্রেংথকে বলা হতো বালা, কোষ হচ্ছে ট্রেজারি, আর জনপদ যেটাকে বলা হতো পিপল বা টেরিটরি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ধর্ম প্রবর্তকা বলে একটা বিষয় আমরা দেখতে পাই। সেখানে কিন্তু একটা সোশ্যাল অর্ডার ফলো হতো কৌটিল্যের দ্বারা। কৌটিল্য বললেই আমাদের মৌর্য বংশের কৌটিল্য এই বিষয়টা মাথায় আসলে কিন্তু আমাদের মনে আসে কি অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র প্রণেতা কৌটিল্য, পরীক্ষায় বহুবার এসছে যে অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। আচ্ছা, এরপর কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। সপ্তাঙ্গ থিওরি বলতে কি বোঝাচ্ছে? দ্য অর্থশাস্ত্র আউটলাইন্স দ্য সপ্তাঙ্গ থিওরি উইচ অর্গানাইজ দ্য স্টেট ইন্টু 7 এসেনশিয়াল এলিমেন্টস। তাহলে 7টা ভাগে ভাগ করেছিল কৌটিল্য অর্থশাস্ত্রের মধ্যে, যেখানে কিন্তু যেটাকে বলা হচ্ছে 7 থিওরিস বা সপ্তাঙ্গ থিওরি। তো আমাদের তিনি বলছেন যে কাদের কাদের নিয়ে স্টেট গঠিত হতো: স্বামী বা কিং, অমর্ত্য বা মিনিস্টার্স অর অফিসিয়ালস, জনপদ টেরিটরি, দুর্গ ফোর্টিফাইড ক্যাপিটাল, কোষ বা ট্রেজারি, দণ্ডা জাস্টিস, মিত্রা অ্যালাইজ হু প্রোভাইড এক্সটার্নাল সাপোর্ট অ্যান্ড স্টেবিলিটি। তাহলে এই 7টা বিষয় কিন্তু সপ্তাঙ্গ থিওরির মধ্যে পড়ছে। তো আমাদের প্রশ্নে আসতেই পারে যে কয়েকটা দিয়ে দিল, কোনটা এর অন্তর্গত নয়, সপ্তাঙ্গ থিওরির মধ্যে কোনটা অন্তর্গত নয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে, বা সপ্তাঙ্গ থিওরির প্রণেতাকে সেটা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে সেন্ট্রালাইজড বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে একেবারে মাথায় থাকতেন হচ্ছে কিংয়ের আন্ডারে কারা কারা থাকতো? মন্ত্রী থাকতো, পুরোহিত থাকতো, সেনাপতি থাকতো, আর যুবরাজ থাকতো, ক্রাউন প্রিন্স যেটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে, আর মন্ত্রী পরিষদ থাকতো, কাউন্সিল অফ মিনিস্টার্স। ওকে, আচ্ছা, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী 27টা সুপারিনটেন্ডেন্টস বা অধ্যক্ষ থাকতো, যারা কিন্তু তার ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে ডিল করতো। এবার এখান থেকে কিন্তু প্রশ্ন আসে রেসপন্সিবিলিটিসগুলো আর তোমার এই যে পোস্টের নামগুলো, সেটা একটু ভালো করে দেখে নাও তোমরা, দরকার হলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু পরীক্ষা আসতে পারে একদম মেন্স ওরিয়েন্টেড। ওকে, আচ্ছা, পঞ্চদক্ষ হচ্ছে গিয়ে ওভারস কমার্স অ্যান্ড ট্রেড রেগুলেশন। তাহলে ট্রেড আর কমার্স দেখতে হচ্ছে কি পঞ্চদক্ষ। আচ্ছা, সমস্তাধ্যক্ষ তিনি দেখতেন কি মার্কেট আর ফ্রডলেন্ট প্র্যাকটিসেস এগুলো দেখতেন। আচ্ছা, পৌটাবাধ্যক্ষ রেগুলেটেড ওয়েটস অ্যান্ড মেজার্স টু এনশোর ফেয়ারনেস। নবাধ্যক্ষ সুপারভাইজড state owned boats and water transport. Shulkadhaksha, that is very important, collected tolls and managed revenue from transportation. Shitadhaksha administered crown lands and ensured agricultural output. Akshapata Ladhaksha handled state accounts and financial management. Pattanadhaksha supervised ports and maritime trade activities, also very important. Devatadhyaksha oversaw the religious institutions and ceremonies, and Lakshanadhyaksha managed the mint and production of currency. Okay, তাহলে এটা মোটামুটি এখান থেকে এটা একবার দেখে নিও। আচ্ছা, এরপর যদি দেখি আমরা যদি আর্মি দেখি, মৌর্য যে অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে কিন্তু আর্মি একটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করেছিল। তার মধ্যে কিন্তু লার্জ একটা স্ট্যান্ডিং আর্মি ছিল, সেখানে ইনফ্যান্ট্রি, ক্যাভেলরি, চ্যারিয়টস, এলিফেন্টস এগুলো ছিল। কমান্ডিং অফিসারদের নামগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পট্টাধ্যক্ষ ইনফ্যান্ট্রি দেখতো, অশ্বাধ্যক্ষ ক্যাভেলরি দেখতো, রথাধ্যক্ষ চ্যারিয়টস দেখতো, হাস্তাধ্যক্ষ এলিফেন্টস দেখতো। ঠিক আছে, আচ্ছা, এরপরে কিছু নাম আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে গিয়ে সংস্থা স্টেশনারি সিক্রেট এজেন্টসদের বলা হতো, সঞ্চারী ট্যুরিং সিক্রেট এজেন্টসদের বলা হতো। ঠিক আছে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে যে কাদের কাদের কোন কোন কি নাম, এরকম কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, মহামাত্য পসর্প সেটাকে বলা হতো হেড অফ দ্য এসপাইনেজ ডিপার্টমেন্ট।
আচ্ছা, বাকি যে সিক্রেট এজেন্টসদের নাম দেখতে পাচ্ছ, পাবলিক রিলেশন অফিসার্সদের নাম দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেগুলো কিন্তু একবার তোমরা দেখে নিও। আচ্ছা, ল অ্যান্ড জাস্টিস যদি দেখা যায়, সেটা আমরা দেখতে পাই যে একটা তোমাদের ধর্মস্থিয়া আর ক্রিমিনাল কোড, ধর্মস্থিয়াস আর কন্টাক্ট সাধনা, এটা কিন্তু থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। ক্রিমিনাল কোডকে বলা হতো কন্টাক্ট সাধন আর সিভিল কোডকে বলা হতো ধর্মস্থিয়াস, ঠিক আছে। তো কন্টাক্ট সাধনা কিন্তু প্রশ্ন এসে গেছে মেন্সে। আচ্ছা, তো এগুলো কিন্তু তোমরা নেগলেক্ট করবে না, ওকে। এখান থেকে কিন্তু ভিতর থেকে মেন্সে এবং প্রিলিমসেও কিন্তু প্রশ্ন আসে। এবার আমরা একটু প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে নেব। একেবারে তোমরা বুঝতেই পারছো, একটা পিরামিডিক্যাল ওয়েতে কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল। প্রথমে ছিল কিং, তারপরে হচ্ছে গিয়ে প্রভিন্সের আন্ডারে, কিংয়ের আন্ডারে ছিল, সেন্টারের আন্ডারে ছিল, সেন্টারের হেড ছিল হচ্ছে কিং, তারপরে প্রভিন্স ছিল, মেইন অফিসেস থাকতো, কুমার বা আর্যপুত্র বলা হতো। তারপরে তার আন্ডারে ছিল মন্ডল কমিশনার, যেটা প্রাদেশিকা ডিল করতো। অ্যাডমিনিস্ট্রেশন হায়ারকি তোমরা বুঝতে পারছো। তারপরে তার আন্ডারে ছিল আহার বা ডিস্ট্রিক্ট, স্থানীয় ছিল গ্রুপ অফ 800 ভিলেজেস, দ্রোণামুখ গ্রুপ অফ 400 villages, Kharvatik group of 200 villages and Shanagrahan group of 10 villages. মেন অফিসার্স ছিল গোপা, আর ভিলেজের যে হেড ছিল সেটা ছিল গ্রামানি। তো এখান থেকেও প্রশ্ন আসে যে মৌর্য যুগের সময় ভিলেজের যে প্রধান, গ্রামের প্রধানকে কি বলা হতো, তাহলে বলা হতো গ্রামানি, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটাকে বুঝতে পারছো। তাহলে প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের যে হায়ারকি আছে সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা চলে যাব হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ক্যাপিটাল আমরা মাথায় রাখবো। কিছু প্রভিন্স ছিল, ঠিক আছে। প্রভিন্সে তোমরা দেখতেই পাচ্ছ কোথায় কোন ক্যাপিটাল ছিল, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রভিন্স ছিল উত্তরাপথের ক্যাপিটাল ছিল হচ্ছে তক্ষশিলা। নর্দার্ন প্রভিন্সকে বলা হতো উত্তরাপথ। হ্যাঁ, তো এই প্রভিন্সগুলো বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে নর্দার্ন প্রভিন্সের নাম ছিল উত্তরাপথ, ওয়েস্টার্ন প্রভিন্সের নাম ছিল অবন্তিপথ, আর সাউদার্ন প্রভিন্সের নাম ছিল দক্ষিণাপথ, আর মগধ জানো তোমরা সেন্ট্রাল প্রভিন্স ছিল। আর এছাড়া ছিল প্রাচ্যপথ এবং কলিঙ্গ, সেটা ছিল ইস্টার্ন প্রভিন্স। তাহলে উত্তরাপথের ক্যাপিটাল ছিল তক্ষশিলা, অবন্তিপথের ছিল উজ্জয়িনী, দক্ষিণাপথের ছিল সুবর্ণগিরি, মগধের ছিল পাটলিপুত্র, এবং প্রাচ্যপথ এবং তার সাথে কলিঙ্গ পরবর্তীকালে অশোক যেটাকে অ্যাড করেছিল সেখানে ছিল তোষালি বা ধওলি বলা হতো, ঠিক আছে, যেটাকে অ্যানেক্স করেছিল অশোক। আচ্ছা, এরপর আমরা ডিস্ট্রিক্ট অ্যান্ড ভিলেজ লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনটা একটু দেখে নেব। সব থেকে ছোট বা সব থেকে শুরুতে যেটা ছিল স্মলেস্ট ইউনিট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের গ্রাম ছিল, যেটাকে বললাম গ্রামানি ডিল করতো। আচ্ছা, তার আন্ডারে ডিস্ট্রিক্ট অফিসিয়ালস, ভেরি ইম্পর্টেন্ট। আগেরগুলো যেটা বললাম তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই ডিস্ট্রিক্ট অফিসিয়ালগুলো, যে প্রাদেশিকা কি দেখতো, রাজুকাজ কারা ছিল, ঠিক আছে। তা প্রাদেশিকা কে ছিল, ডিস্ট্রিক্টের যে ইনচার্জ ছিলেন, ল্যান্ড মেজারমেন্টের যে দেখতেন, ট্যাক্স কালেকশন যিনি দেখতেন, ল অ্যান্ড অর্ডার যিনি ফলো করতেন, তাকে বলা হতো প্রাদেশিকা। রাজুকা কে ছিলেন, ইকুইভ্যালেন্ট টু মডার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখনকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেরকমই তাকে বলা হতো। এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের যে মৌর্য যুগের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইকুইভ্যালেন্ট পদটার নাম কি ছিল, তাহলে সেটার নাম ছিল রাজুকাজ। আচ্ছা, এই যে রাজুকার সম্পর্কে বা এরকম বিভিন্ন সম্পর্কে বিভিন্ন অশোকের কিন্তু বিভিন্ন এডিক্টের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। যেমন ধরো অশোকার 4th পিলার এডিক্টে একটা অথরিটি দেওয়া হয়েছিল পাবলিক ওয়েলফেয়ারের, কাদেরকে, রাজুকাসদের, ঠিক আছে। আচ্ছা, ইউকাতাকাস জুনিয়র অফিসার ছিল, তারপর ছিল গোপা বা স্থানিকা, গ্রামিকা, গ্রাম বৃদ্ধাস, আর ভিলেজ হ্যাড দেয়ার ওন পঞ্চায়েত টু সেটেল ডিসপুটস, ঠিক আছে। মানে মৌর্য যুগে কিন্তু একটা সেন্ট্রালাইজড পলিসি থাকা সত্ত্বেও প্রভিন্সের হাতেও কিন্তু মোটামুটি ক্ষমতা থাকতো। আচ্ছা, সিটি অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, আমরা তার আগেটা দেখলাম ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, এবার যদি সিটি অ্যাডমিনিস্ট্রেশন দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো নাগরিক, সেটাকে সিটি অ্যাডমিনিস্ট্রেশনের হেড ছিলেন। তারপরে হচ্ছে গিয়ে বান্ধনা গ্রাহাধ্যক্ষ, ওভারসিয়ার অফ জেলস, রাক্ষী যেটাকে পুলিশ ছিল। আচ্ছা, আর লোধাধ্যক্ষ আর সৌরবার্ণিকা, এটা ম্যানুফ্যাকচারিং সেন্টার ছিল। আচ্ছা, এবার যদি আমরা দেখি ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, পাটলিপুত্র ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখন মডার্ন পাটনা যেটার নাম, মডার্ন ক্যাপিটাল ছিল। 6 কমিটিসের দ্বারা পাটলিপুত্র কিন্তু ম্যানেজড হতো, সেখানে ছিল 5টা মেম্বার করে, ওকে। ট্রেড দেখতো পান্যাধ্যক্ষ, ইন্ডাস্ট্রি ট্যাক্সেশন শুল্কাধ্যক্ষ, ফরেন ভিজিটার্স অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ দেখতে হচ্ছে গোপা, ওকে। আচ্ছা, এটা একটা প্রশ্ন এসেছিল যে কোন বিষয়টা মৌর্য সাম্রাজ্যেও প্রচলিত ছিল এবং এখনও প্রচলিত আছে, এবং
এখনও রয়েছে, সেটা হচ্ছে দেখো রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথস। এটা প্রিভিয়াস ইয়ারের মিনসে একটা প্রশ্ন আমি দেখছিলাম, এটা এসছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি মডার্ন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্সেশন সম্হারতা, চিফ অফিসার ছিল চিফ অফিসার সানহিদাতা, কাস্টোডিয়ান থাকতো ট্রেজারির। আচ্ছা, এবার রেভিনিউজের নামগুলো তোমরা একটু মাথায় রাখবে, ঠিক আছে। ভাগা, বালি, শুল্কা, প্রবেশ্যা, বর্তানি, পার্শ্ববম, পরিঘা, প্রক্রিয়া, প্রাণায়া, ঠিক আছে, এগুলো ট্যাক্সের নাম। ল্যান্ড রেভিনিউ, এটা খুব ইম্পর্টেন্ট, ভাগ বা ভাগা বলা হচ্ছে। 1/4 to 1/6 প্রডিউসের 1/4 বা 1/6 ছিল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে। বালি হচ্ছে এক্সট্রা ট্যাক্স পেড বাই পিজেন্টস, শুল্কা হচ্ছে কাস্টমস ডিউটি, প্রবেশ্যা ইম্পোর্ট ট্যাক্স, বর্তানি রোড সেস, পার্শ্ববম সারচার্জেস, পরিঘা মোনোপলি ট্যাক্স, প্রক্রিয়া রয়্যালটি, প্রাণায়া গিফট ট্যাক্স। আচ্ছা, এবার যদি দেখি যে ট্যাক্সেস পেড ইন ক্যাশ, যেটাকে বলা হতো হিরণ্যা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, ভিস্তি যেটা আছে, এটাই পরীক্ষা এসছে, ভিস্তি হচ্ছে ফ্রি লেবার, এটাকে ভিস্তি বলা হতো। আচ্ছা, এরপরে এবার দেখি যদি সিভিল সার্ভেন্টসদের একটা স্টেট অন গুডস দেওয়া হতো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পরিহারাকা ভিলেজ, অযোধ্যা ভিলেজ, হ্যাঁ, কুপিয়া ভিলেজ, বিভিন্ন ধরনের ভাগ আমরা দেখতে পাবো, কার কার আন্ডারে কী কী ছিল। এটা অতটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবে ল্যান্ড রেভিনিউ ট্যাক্সের নাম, হ্যাঁ, গিফট ট্যাক্সের নাম বা ভিস্তি ফ্রি লেবারের নাম, এগুলো কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা, এরপরে মোটামুটি আমরা কিন্তু একেবারে এই বিষয়গুলোই পরীক্ষায় আসে। আমরা কিন্তু মোটামুটি মডার্ন এম্পায়ারটা দেখে নিলাম, মডার্ন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দেখলাম, ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পাটলিপুত্র দেখলাম, সিটি অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড ভিলেজ লেভেল অ্যাডমিনিস্ট্রেশন দেখলাম, দেন আমরা দেখলাম প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আচ্ছা, তার আগে আমরা দেখলাম যে আর্মি দেখলাম কিভাবে হচ্ছে, সেন্ট্রালাইজড বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা দেখতে পেলাম। আচ্ছা, এরপরে আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে গিয়ে মডার্ন অ্যাডমিনিস্ট্রেশনের ওভারভিউ পুরোটা দেখলাম এবং কিছু কিংসদের নাম জানলাম, ঠিক আছে। মোটামুটি মৌর্য বংশ থেকে একটা ছোট্ট একটা ভাবনা ওভারভিউ তোমাদের দিলাম, ঠিক আছে। আরও অনেক প্রশ্ন থাকে, কৌটিল্যর থেকে প্রশ্ন থাকে, অশোকের প্রশ্ন থাকে, অনেক ডেপথে প্রশ্ন থাকে, কিন্তু মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট WBCS প্রিলিমসের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা কিন্তু কভার করার চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। আরও অনেক ডেপথে পড়তে হবে, আমি বলছি না যে এই ভিডিওটাই যথেষ্ট, আমি আরও অনেক ইনডেপথে তোমরা আশা করি পড়ছো, বিভিন্ন বই তোমরা ফলো করছো, কিন্তু একটা যদি সাম আপ করার জন্য, একটা তুমি রিভিশনের জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। এগুলো পড়লে তোমাদের কিন্তু অনেকগুলো আইডিয়া হবে, এবং অবশ্যই যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে রেখেছি। এই সেগমেন্টটা কন্টিনিউ হবে, IBC হয়ে গেল, মডার্ন এম্পায়ার হয়ে গেল, এবং পরপর এবার আমরা পোস্ট মডার্ন এরা, প্রি মডার্ন এরা সম্পর্কেও, হর্ষঙ্ক বংশ, তোমার শিশুনাগ বংশ, নন্দ বংশ, এটা নিয়েও একটা ছোট ভিডিও আসবে, এবং তার সাথে সাথে পোস্ট মডার্ন এরা, তার জন্য আলাদা একটা ভিডিও আসবে। ওকে, পরপর আমরা আপাতত প্রথম থেকে এনশিয়েন্ট হিস্ট্রিতে ধরছি, তারপরে আমরা মিডিভেলে যাব, আর তারপরে আমরা মডার্ন এরাই যাব। ওকে, হিস্ট্রিটা এখন মোটামুটি চলবে, তার সাথে সাথে চেষ্টা করছি পলিটি আর জিওগ্রাফিটাও আনার, এবং আমাদের অনলাইন পেড ব্যাচ শুরু হয়ে গেছে, সেটা জয়েন করার জন্য অবশ্যই 9038020370 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে এই সেগমেন্টটা, আর অবশ্যই কন্টিনিউ করা হবে এই সেগমেন্টটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।